আফরোজা খান আঁখি, সহকারী শিক্ষক, ফারুকনগর ইসমাইল ব্যাপারী উচ্চ বিদ্যালয়, দামসোনা, সাভার, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় মহান আল্লাহর রহমতে ভালো আছি, নিরাপদে আছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে সকলকেই স্বাগত। অনলাইন ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটি বিষয় বলতে চাচ্ছি। মহামারী করোনা ভাইরাসের কারণে সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এমন অবস্থায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সেই অনলাইন শিক্ষা কার্যক্রমের কারণে যে অনলাইন ক্লাসগুলো করা হয় সেগুলো তোমাদের ভেতরে কিন্তু শুধু সীমাবদ্ধ নেই, সেই ক্লাসগুলো সারা দেশব্যাপী হচ্ছে। সেজন্য সকল শ্রেণীর ছেলে মেয়েদের, সকল শিক্ষার্থীদের, সারা দেশের সকল শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলেই তোমাদের পাঠ্য বইটি হাতে নাও। হ্যাঁ, আমি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, তোমরা তোমাদের পাঠ্য বইটি হাতে নাও। নিয়েছো শিক্ষার্থীরা? আশা করি তোমরা সকলেই তোমাদের পাঠ্য বইটি হাতে নিয়েছো। সেখানে 242 পৃষ্ঠায় একটি কবিতা রয়েছে। আমি আবার বলছি, তোমাদের বইয়ের 242 পৃষ্ঠা বের করো। সেখানে একটি কবিতা রয়েছে। আজকে আমি তোমাদের সেই কবিতাটি পড়াবো। এই যে দেখো, দেখতে পাচ্ছ? আজকে তোমাদের এই কবিতাটি পড়ানো হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যখন কোনো কবিতা বা গল্প পড়ি তখন অবশ্যই সেই কবিতা বা গল্পের লেখক সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। কারণ তোমাদের যে প্রশ্নটা হয় সেখানে দেখা যাচ্ছে যে কবি পরিচিতি থেকে তোমাদের অনেকগুলো নৈবিত্তিক এসে থাকে। অনেক সময় কবির জন্ম কিংবা মৃত্যু সাল, আবার দেখা যাচ্ছে যে কবির অনেকগুলো কাব্যগ্রন্থ সম্পর্কেও প্রশ্ন এসে যায়। এই জন্য যে কোনো কবিতা বা গল্প পড়ার আগে আমরা অবশ্যই কবি পরিচিতিটি ভালোভাবে জানব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের কবি পরিচিতির দিকে একটু খেয়াল করো। আমি সেখান থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি। পল্লী জননী কবি হচ্ছেন জসীমউদ্দিন। কবি জসীমউদ্দিনের নামটি শুনলেই অবশ্যই আমাদের পল্লী প্রকৃতি সম্পর্কে একটি ধারণা এসে যায়। কারণ আমরা সেই ছেলেবেলা থেকে কবি জসীমউদ্দিনের নামটির সাথে পরিচিত এবং তার কবি প্রকৃতি সম্পর্কে আমরা মোটামুটি জানি। তার অধিকাংশই কবিতা বা গল্প, গদ্য সবগুলোই পল্লী প্রকৃতির সাথে সম্পৃক্ত। পল্লী জননী কবিতাটি শুধুমাত্র পল্লী প্রকৃতি নয়, সেখানে পল্লী মায়ের একটি শাশ্বত রূপ তুলে ধরেছেন কবি। এখন দেখি আমরা কবি পরিচিতিটি একটু দেখি। কবি জসীমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ দিকগুলো নোট করে রাখবে। যেমন কবি কোথায় জন্মগ্রহণ করেন এবং কত সালে জন্মগ্রহণ করেন। কবিতায় বাংলাদেশের পল্লী প্রকৃতি ও মানুষের সহজ সামাজিক রূপটি তুলে ধরেছেন। কবিতায় পল্লী প্রকৃতি এবং পল্লী মানুষের যে সহজ স্বাভাবিক রূপটি রয়েছে সেটি তুলে ধরেছেন। পল্লীর মাটি ও মানুষের জীবনচিত্র তার কবিতায় নতুন মাত্রা পেয়েছে। পল্লীর মানুষের আশা, স্বপ্ন, আনন্দ, বেদনা, বিরহ, মিলন এমন আবেগের মধুর চিত্র আর কোনো কবির কাব্যে খুঁজে পাওয়া যায় না। এজন্যই কবি জসীমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। এখানে তোমাদের একটি প্রশ্ন হয়েছে, সেটি হচ্ছে কেন কবি জসীমউদ্দিনকে পল্লী কবি বলা হয়। প্রশ্নটি তোমরা অবশ্যই লিখে রাখবে এবং তার উত্তরটি খুঁজবে। কর্মজীবনের শুরুতে তিনি কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেন।
সর্বপ্রথম তার কর্মজীবন কোথায় শুরু হয়েছিল? এইটি একটি প্রশ্ন, তোমরা সবাই নোট করে নাও। পরে সরকারি তথ্য ও প্রচার বিভাগের উচ্চ পদে তিনি যোগদান করেন। ছাত্র জীবনেই তার কবি প্রতিভার বিকাশ ঘটে। বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নকালেই তার রচিত কবর কবিতাটি প্রবেশিকা বাংলার সংকলনের অন্তর্ভুক্ত করা হয়। কবি জসিমউদ্দিন যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন তার একটি কবিতা প্রবেশিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেই কবিতাটির নাম কি? এখনই আমি তোমাদের বলে দিয়েছি সেই কবিতাটির নাম কি। নাম হচ্ছে কবর কবিতা। জসিমউদ্দিনের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে নকশিকাঁথার মাঠ, সুজন বাদিয়ার গান, রাখালি, বালুচর, হাসু, এক পয়সার বাঁশি প্রভৃতি। তার নকশিকাঁথার মাঠ কাব্যটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তার কোন কাব্যগ্রন্থটি বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে? কবি জসিমউদ্দিনের চলে মুসাফির নামে একটি ভ্রমণ কাহিনী রয়েছে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে। কোন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রিটি প্রদান করে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা গুরুত্বপূর্ণ দিকগুলো খাতায় লিখে নাও এবং পাশাপাশি তার উত্তরটিও লিখে নাও। এছাড়া সাহিত্য সাধনার স্বীকৃতি স্বরূপ তিনি 21 পদক লাভ করেন। ডিলিট ডিগ্রি ব্যতীত তিনি আর কোন পদকটি লাভ করেছিলেন? 21 পদক লাভ করেছিলেন। 1976 সালের 14 মার্চ কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। 1976 সালের 14 মার্চ কবি কোথায় মৃত্যুবরণ করেন? তোমাদের এইটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কবি জসিমউদ্দিন সম্পর্কে তোমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। এখন পল্লী জননী কবিতাটি তোমাদের আগের ক্লাসে কয়েকবার পড়ানো হয়েছে, এজন্য আমরা কবিতাটি সম্পর্কে মোটামুটি ধারণা আছে বলে মনে করি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতাটির মূল ভাব বা মর্ম কথা সম্পর্কে একটু জানব, তাহলে কবিতাটি সম্পর্কে আমাদের মোটামুটি একটি ধারণা হয়ে যাবে। কবিতাটি যেহেতু একটি বড় কবিতা, সেজন্য প্রতিটি কবিতার মতো এই কবিতাটি মনে হয় তোমাদের কাছে প্রত্যেকটি লাইন ব্যাখ্যা না করলেও হবে, কারণ প্রত্যেকটি লাইন একটি সহজ সামাজিক ভাষায় কবি বর্ণনা করেছেন। সেখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ একেবারে কঠিন শব্দ বলতে তেমন কোনো শব্দ তিনি ব্যবহার করেননি, কারণ পল্লী কবি জসিমউদ্দিন পল্লী মানুষের যে স্বাভাবিক রূপটি তুলে ধরেছেন সেখানে একটি সরলতার বিষয় আছে, তাই কবি সেই সরল বিষয়টি সহজ সাবলীল ভাষায় তুলে ধরেছেন। তারপরও আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে কিছু শব্দার্থ দেখিয়ে দিচ্ছি, তোমরা সবাই বোর্ডের দিকে একটু খেয়াল করো। এই যে দেখো এখানে নয়ন নীর, নয়ন নীর শব্দের অর্থ হচ্ছে চোখের পানি। নয়ন শব্দের অর্থ হচ্ছে চোখ এবং নীর শব্দের অর্থ হচ্ছে পানি, এজন্য নয়ন নীর শব্দের অর্থ হচ্ছে চোখের পানি। আরব, আরব শব্দটি তোমাদের অনেকের কাছে একটু অপরিচিত হতে পারে। আরব শব্দটির অর্থ হচ্ছে মেলা বা বাজার। শঙ্কা, শঙ্কা শব্দের অর্থ হচ্ছে ভয়। সাজ, সাজ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। এছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দার্থ তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলো খেয়াল করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই তোমাদের পাঠ্য বইয়ের কবিতার পাঠ পরিচিতির দিকে লক্ষ্য করো, সেখানে কবিতা সম্পর্কে তোমাদের বেশ সুন্দর করে ধারণা দেওয়া হয়েছে এবং কবিতাটির সারমর্ম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। আমি এখন তোমাদের সেটাই বোঝানোর চেষ্টা করছি। দেখো, পল্লী জননী কবিতাটি কবি জসিমউদ্দিনের রাখালি কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, পল্লী জননী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? মায়ের মতো মমতাময়ী আর কেউ নাই, রোগন পুত্রের শিয়রে বসে রাত জাগা, এক মায়ের মন কষ্ট, পুত্রের চঞ্চলতা স্মরণ আর দারিদ্র্যের কারণে তাকে প্রয়োজনীয় খাদ্য ও আনন্দ আয়োজন করতে না পারার ব্যর্থতা এই কবিতায় উল্লেখ করা হয়েছে। কবিতার প্রধান উল্লেখ্য বিষয় হচ্ছে এক রুগ্ন ছেলে
গভীর রাতে তার শিয়রে বসে তার মনে বিভিন্ন রকমের যে শঙ্কা উঠতেছে এবং তার রুগ্ন ছেলেকে সে যে প্রয়োজনীয় কোনো অনেক কিছু দিতে পারেনি, আনন্দের কোনো কিছু দিতে পারেনি, সেই কথাটা বারবার মায়ের মনে ধুলা দিচ্ছে। আর চারপাশের থমথমে পরিবেশটা মায়ের মনকে আরো বেশি আকুল করে তুলছে, সে কথাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। পুত্রের শিয়রে নিভু নিভু প্রদীপ, চারিদিকে মশার অত্যাচার, বেড়ার ফাঁক বলে আসে রাতের শীত, রুগ্ন পুত্রের ঘুম স্বাভাবিকভাবেই আসে না। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সারাদিনের চঞ্চলতার ভিতরে সে হয়তোবা তার অসুস্থতাটাকে একটু ভুলে থাকলেও রাতের আধারের থমথমে পরিবেশ তার অসুস্থতাটাকে আরো বেশি জাগিয়ে তোলে। ঠিক সে কথাই এই কবিতার ভিতরে তুলে ধরা হয়েছে। মা পুত্রকে আদর করে তার রূপ ভালো করে দেওয়ার জন্য দরগায় মানত করে। দরগা বলতে আমরা সাধারণত পীরদের যে মজলিস থাকে সেটাকেই বুঝিয়ে থাকি। এখানে মা দরগায় মানত করেছেন, আবার মসজিদে কিন্তু মোমবাতিও মেরেছিলেন। তোমাদের অবশ্যই মনে আছে, দুরন্ত ছেলে ভালো হয়েই খেলতে যাবে, তখন মা তাকে কিচ্ছু বলতে পারবে না, এমন অঙ্গীকার সে মায়ের কাছ থেকে আদায় করে নেয়। অসুস্থ ছেলে মায়ের কাছে আবদার করতেছে, মা আমি যখন সুস্থ হয়ে যাব তখন করিমের সাথে খেলতে যাব, তুমি কিন্তু আমাকে মানা করতে পারবে না। অসুস্থ ছেলের এমন আবদার দেখে তার শিয়রে বসে মা তখন বলে যে আমার ছেলে যদি সুস্থ হয়ে যায় পীরের দরগায় সিগনি দেব, মসজিদে মোমবাতি দেব, আল্লাহর রাসূল তুমি ভালো করে দাও। আর এই ছেলের আবদার শুনে সে বলে সে তখন তার ছেলেকে কিছুই বলবে না। আবদার মুখপুত্রের দিকে চেয়ে গ্রামীণ মায়ের মনে অনেক কথাই জাগে। তার সামর্থ্য নেই বলে রোগীর ঔষধ পথ্য কিছুই জুটাতে পারেনি। রোগন পরিবেশে রোগীকে সামনে নিয়ে এক পল্লী মায়ের মনে পুত্র হারানোর শঙ্কা জাগে। অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণই এই কবিতার মূল কথা। এই কবিতার মূল কথা হচ্ছে এক দুঃখিনী মা তার রুগ্ন ছেলের কোনো আবদারই পূরণ করতে পারেনি, এমনকি তার অসুস্থতার সময় তাকে কোনো পথ্য এনে দিতে পারেনি। সে বারবার চাচ্ছে তার ছেলেটা সুস্থ হয়ে যাক, তার ছেলেটা আগের মতো ভালো হয়ে যাক, তাহলে তখন সে তার ছেলের সমস্ত আবদার পূরণ করে দেবে। এই যে মায়ের ভালোবাসা, মায়ের মনের স্নেহ, মায়ের মনের যে শঙ্কা, সন্তানের প্রতি মায়ের যে ভালোবাসা, মমত্বের টান, পল্লী মায়ের যে আকর্ষণ, ভালোবাসা, সন্তান, এই সমস্ত কিছুই কবিতায় খুব সুন্দর করে তুলে ধরেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের পাঠ পরিচিতি এবং শব্দার্থ সব মিলিয়ে আশা করি কবিতাটি খুব ভালোভাবেই বুঝতে পারবে। এখন আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি। যেহেতু স্কুল বন্ধ, তারপরও তোমাদের পড়াশোনা করতেই হবে, সেজন্য বাড়ির কাজগুলো অবশ্যই করবে। তোমরা সবাই বোর্ডের দিকে একটু খেয়াল করো। এখানে দেখো, আরঙের দিনে ছেলে কি কিনতে চেয়েছে? আরঙের দিনে, আরঙ বলতে মেলা, মেলাতে যে ছেলে কিন্তু একটি পুতুল কিনতে চেয়েছিল। বাঁশবাগানে কানা কুয়ার ডাকে মায়ের মনে কি শঙ্কা জাগে এবং কেন জাগে? যখন গভীর রাতে বাঁশবাগানে কানা কুয়া ডাকে তখন মায়ের মনে একটি শঙ্কা জেগে উঠেছিল। কি শঙ্কা সেটি? না জানি মায়ের পুত্রের আয়ু বুঝি ফুরিয়ে এসেছে। কবিতাটি পল্লী মায়ের ৭০০ রূপ বর্ণনা করো। এবং আরেকটি প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে কবিতাটির সামগ্রিক ভাব ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই কবিতাটি বেশ ভালোভাবে বুঝতে পেরেছ এবং তোমাদের কাছে কবিতাটি খুব সহজ মনে হয়েছে। এজন্য বাড়ির কাজগুলো তোমরা অবশ্যই করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো তোমাদের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের সকলকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। তোমরা সকলে নিরাপদে থাকবে, সুস্থ থাকবে।
আসসালামু আলাইকুম সকলকে আবার।